কোনো ব্যবস্থা চরম বিশৃঙ্খলা চলছে, টোটাল ক্যাওয়াস। তারা জানে না কোথায় যেতে হবে, তারা জানে না কিভাবে আবার ট্রিব্যুনাল হবে, কোথায় তাদের শুনানি হবে, কি করে তাদের নাম উঠবে। ওর কথা, ভোটের আগে এক বিরাট অংশের মানুষের ভোট দেওয়ার অধিকার কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে, এটা স্পষ্ট। এবং এই কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে, এটা আমার অভিযোগ। তার জন্য আমার দাবি, যতক্ষণ পর্যন্ত না, আবার বলছি, যতক্ষণ পর্যন্ত না একটা ভোটারের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করা হয়, সুরক্ষিত করা হয়, যেটা দায়িত্ব নির্বাচন কমিশনের, ততক্ষণ নির্বাচন স্থগিত থাকা উচিত। কারণ আর্টিকেল 326-এ বলাই আছে রাইট টু ভোটের কথা। ভোটের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। সে অধিকারকে সাধারণ ভোটার যারা, তাদের দোষে নয়, নির্বাচন কমিশন এবং রাজ্য উভয়ের গাফিলতিতে, উভয়ের দোষে, উভয়ের অদক্ষতা, অকর্মণ্যতার কারণে তাদের নাম বাদ যাচ্ছে। ফলে রাজ্যের উচিত নির্বাচন কমিশনকে বলা যে ভোটে বৈধ ভোটারদের নাম সম্পূর্ণভাবে যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে, ততক্ষণ ভোটদান প্রক্রিয়া বন্ধ থাক। দেখুন, পশ্চিমবঙ্গের দুর্নীতি হয় আমরা সবাই জানি। রেশন থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, বহুল প্রচলিত, স্পষ্টভাবে আমরা সবাই জানি এই দুর্নীতির কাহিনী। দুর্নীতি তদন্তের কাহিনীও জানি আমরা। সেখানে কখনো সিবিআই, কখনো ইডি তদন্ত হয়, তার সমাপ্তি হয় না। তাই আমি ইডিএটের দপ্তর, ইডিকে আমি ইডিএটদের দপ্তর বলি। তার মানে এটা ভালোই হয়েছে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মাথায় যন্ত্রণা ধরাতে পেরেছি আমরা, ভালোই লাগছে। অন্তত পথে তো নামাতে পেরেছি। খোকাবাবু হেলিকপ্টারে চলে দিদি, তো কোথাও নামে টামে না আজকাল, মাঝে মাঝে পাহাড়ে বেড়াতে বেড়াতে যাই, গরমে তাকে রাস্তায় তো নামাতে পেরেছি আমরা। এটাই আমাদের কাছে মনে করি একটা রাজনৈতিক লড়াই, মানে নির্বাচনী লড়াই, এটা একটা বড় সাফল্য আমাদের, যে পিসিকে, খোকাবাবুকে বহরমপুরের রাস্তায় আমরা হাঁটাতে তো পারলাম। মানুষও দেখলো পিসিকে, খোকাবাবুকে, তারা দেখতে কেমন, চলে কেমন, কথা বলে কেমন, নাটক করে কেমন। ইশতেহার পড়ি না, না পড়ে কি করে করতে পারে? তাদের দলের নেতা, আমাদের দলের নেতা মল্লিকার্জুন খার্গে এসেছিলেন কলকাতাতে আমাদের পার্টির ইশতেহার প্রকাশ করতে। ওদের পার্টির ইশতেহার প্রকাশ করতে ওদের দলের নেতা আসবে, আমার বলার কি আছে এখানটায়? ওগুলো তৃণমূল পার্টি অফিসে যেসব প্রশ্ন করবেন, সেটাই আমার কাছে করবেন না। যে জবাব তৃণমূলের নেতা দেবে, সেই জবাব আমি দিতে পারি না। ওগুলো তৃণমূলের নেতাদের জবাব। ইশতেহার সব পার্টির নেতা প্রকাশ করবে, কেন? বলার কি আছে আমার? খুব অন্যায় কথা এটা। একটা, আমি বলবো এটা একটা অপরাধ, অপরাধ করছে একটা রাজনৈতিকবিদ বলে আমি মনে করি। আমি তার তীব্র 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 নিন্দা করছি। এই ধরনের মতামত যদি কেউ জনপ্রতিনিধি করে এবং সে আবার ভোটে দাঁড়ায়, এটা খুব দুর্ভাগ্যজনক বলে মনে করি। আমি তীব্র প্রতিবাদ করছি এই ধরনের আলতু ফালতু কথা। এখন তারা বিজেপিতে জয়েন করেছে, জয়েন করে তারা বিজেপি সবাই যেতে পারে, কিন্তু আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, যখন এই ঘটনা ঘটেছিল সেই সময় কোনো বিজেপি নেতা তাদের বাড়িতে প্রবেশ করার ক্ষমতা হয়নি। আমি অধীর চৌধুরী তাদের বাড়িতে প্রবেশ করেছিলাম। তাদের বাড়ির একটা মেয়ে ছিল, সে কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য। তাদের বাড়ি থেকে করুণ কাহিনী শুনেছিলাম যে তাদের অপমৃত্যুতে মৃত্যু হয়েছে, তাদের শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধ করার জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না। আমি অধীর চৌধুরী তাদের বাড়িতে পুরোহিত শুধু নয়, পুরোহিত সঙ্গে সঙ্গে শ্রাদ্ধের যত রকমের খুঁটিনাটি জিনিসপত্র লাগে সব কিছু পাঠিয়েছিলাম। পুরোহিত, শ্রাদ্ধের সমস্ত মেটেরিয়ালস, সেই সঙ্গে তাদের পরিবারের পাশে সেই সময় শামসেরগঞ্জের মুসলমান যত, কারণ আমাদের পার্টির সংগঠন শামসেরগঞ্জে মজবুত, সেখানটায় 80% করে মুসলমান বাস করে। স্বাভাবিকভাবে সেখানকার মুসলমান নেতৃত্ব, তাদের একটা বিরাট অংশ কংগ্রেসের, তারা সবাই মিলে তাদের সাধ্য সম্পন্ন করার জন্য তাদেরকে যত রকমের সহযোগিতা করতে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের গ্রামে গেছিল, সবকিছু আমরা করেছিলাম। আর শামসেরগঞ্জের সেই ঘটনায় যে বাবাকে এবং ছেলেকে হত্যা করা হয়েছিল, হাইকোর্ট সেখানে বলেছিল যে তারা তৃণমূলের নেতার উস্কানিতে এই ঘটনা ঘটেছে, তৃণমূলের নেতারা জড়িত এই ঘটনায়। তারা কোথায় জানি না, তাদেরকে কিন্তু মমতা ব্যানার্জি পদ থেকে সরায়নি, যেমন কাজ তেমনই রেখে দিয়েছে। আবার কি ওখানে রঘুনাথগঞ্জে হিন্দুদের সংখ্যাটা একটু বেশি আছে, কতবার ভালো হিন্দু ভোট কনসলিডেট হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, সেইটা ক্যাশ করতেই আসছে। দিদি একদিকে, মোদি একদিকে, এটাই তো হয়। ভোটের আগে বাংলায় এটাই চলছে গত কয়েক বছর ধরে। 2021-এ দেখলাম এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে, এবার এসআর এর পক্ষে, এসআর এর বিপক্ষে। তার সঙ্গে যেখানে যে হিন্দু জনসংখ্যা, যে সেটাকে কনসলিডেট করো,
বিজেপির পক্ষে ভোটটান, এই তো গল্প। একটা জোট হয়েছিল হুমায়ুন কবিরের সঙ্গে ওয়াইসির জোট হয়েছিল। কালকে একটা ভিডিও ভাইরাল হয়, এই ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে ওয়াইসি জানান যে এই জোট তারা ছিন্ন করে দিয়েছে। এই সমস্ত ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে এই জায়গাটা রয়েছে, এটা আপনার প্রতিক্রিয়া? দেখুন, মিম একটা পার্টি আর হুমায়ুন কবিরের আরেকটা পার্টি। মুসলমান ভোটগুলোকে এক করার জন্য দুটো পার্টি ঐক্যবদ্ধ হয়েছিল, আর তো কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। তারপরে ভিডিও ভাইরাল, তারপরে জোট ছাড়াছাড়ি। কোথাকার ভিডিও, কিসের ভিডিও, কেন ভিডিও, কিভাবে এলো, তার কিছু আমরা জানি না। কতটা সঠিক, কতটা বেঠিক, কতটা সত্য, কতটা মিথ্যা, আমরা কিছুই জানি না। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর তাদের যে সমস্ত এজেন্সি, তারা কি করতে পারে না করতে পারে তার ছোটখাটো প্রমাণ তো আমাদেরও জীবনে আছে। ভোটের বাজারে বিভিন্ন ধরনের বাতাবরণ তৈরি করা হয় বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে, এটাও হয় বাংলায়। তো স্বাভাবিকভাবেই এগুলো সত্য মিথ্যা নিয়ে আমার স্পষ্ট কোনো ধারণা নেই, কিন্তু যে ভাইরাল ভিডিও হয়েছে তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষের মৌলিক সমস্যাকে বাদ দিয়ে কে হিন্দু কে মুসলমান, কোথায় মন্দির কোথায় মসজিদ, এই রাজনীতি বাংলায় কিন্তু আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত। একদিকে বিজেপি, একদিকে মমতা ব্যানার্জি, তারা পশ্চিমবঙ্গে সুপ্রতিষ্ঠিত করেছে যে ধর্মকে নিয়ে, ধর্মের মেরুকরণ নিয়ে কিভাবে রাজনীতি করতে হয়, এবং তাদের সেই শিক্ষায় তাদের দলের যারা অধস্তন তারা শিখছে। এই হুমায়ুন কবির তার কাছেই শিখেছে কি করে মুসলমান ভোট এদিক ওদিক করতে হয়, কি করে মুসলমানদের ব্যবহার করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে অধীরচদিকে হারাতে হয়, দাঙ্গা করাতে হয়। শুধু দিদির কাছে শিখেছে হুমায়ুন, দিদি তার জন্য কোনোদিন কোনো নিন্দাও করেনি, কোনো প্রতিবাদও করেনি, মনে করে দেখুন। তাই স্বাভাবিকভাবেই এ বাংলায় যা দেখছি সবকিছুই সম্ভব। তো আমি বলবো বাংলার এবং মুর্শিদাবাদের মুসলমান সম্প্রদায়ের মানুষকে কোনো দিকে না তাকিয়ে যদি সত্যকারের ধর্ম নিরপেক্ষ কোনো দলের কথা ভেবে থাকেন আপনারা, আবার বলছি, যদি প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষ কোনো দলের জন্য আপনারা চিন্তা করেন, তাহলে এদিক ওদিক না দেখে কংগ্রেসকে সমর্থন করুন। কারণ কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ দল, এটা কংগ্রেসের 100 বছরের ইতিহাস তার প্রমাণ দেয়। বাকি হঠাৎ করে এদিক ওদিক গজিয়ে ওঠা কোনো মুসলমান দরদি, কোনো হিন্দু দরদি দলের কোনো প্রয়োজন নেই। কারণ ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের সংখ্যালঘু, ভারতবর্ষের শিডিউল কাস্ট, ভারতবর্ষের জনজাতি, তাদের সকলের স্বার্থ রক্ষা করার জন্য কংগ্রেস আজকে নয় গত 100 বছর ধরে লড়ছে। আরো বলি 138 বছর ধরে লড়ছে। তাই কংগ্রেসের কাছে মানুষ খুব সহজেই এই ভরসা পেতে পারেন, এই বিশ্বাস করতে পারেন যে ধর্মনিরপেক্ষতা, সকলের জন্য সমান অধিকার যদি কোনো দল দিতে চায় তার নাম ভারতের জাতীয়